উপন্যাস তুই আমার 7 মিনিট, পর্ব 35। শোষকারে বাতাস বইছে, গাছগাছালি জুড়ে, ঠান্ডা শীতল বাতাসে দাঁতে দাঁত লাগা জোগাড়। অপূর্ব দাঁড়িয়ে আছে আরিয়ানদের বাড়ির সামনে। গরমের ছিজনে এমন ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণ সেই ঠান্ডা বাতাস যা বয়ে চলত মাধবীর গা জুড়ে। আরিয়ান তাকে বিকালের দিকে গ্রামে আসতে বলেছিল, কিন্তু মনকে মানিয়ে আসতে আসতে রাত হলো। সে এখন ভীষণভাবে এড়িয়ে চলে আরিয়ানকে, কেননা তার সাধ্য হয় না মাধবী আর আরিয়ানকে একসাথে দেখার। তাই চোখের আড়ালে থাকতে চায় সর্বক্ষণ। কেন রেখেছে তাকে এখানে তাও তার অজানা। আরিয়ান আয়া সব কিছু তার, আর অবিকে সামলাতে হয়। সে চেয়েছিল অবিকে পাঠাতে, কিন্তু আরিয়ান বলেছে অবিকে ওদিকে সামলাতে আর অপূর্বকে এখানে চলে আসতে। আয়াজ এখন একেবারেই ভবঘুরে হয়ে গেছে। সর্বক্ষণই বটতলায় বসে সিগারেট ফুঁকতে দেখা যায় তাকে। ইচ্ছেও নিজের মতো চলছে। এতদিনেও তার আজের প্রতি বিন্দু পরিমাণ মায়া দেখা যায়নি। এখনো তার চোখে স্পষ্ট জ্বলজ্বল করে আরিয়ান। রুহিকে বিয়ে দিতে চেয়েছিল মাঝে, কিন্তু বাধা হয়েছে স্বয়ং ইচ্ছে। এতদিনে ইচ্ছে আর রুহির মাঝে বেশ ভাব জমেছে, যেটা আগে ছিল আশি আর ইচ্ছের মাঝে। আশি এখন পড়াশোনায় ব্যস্ত। সে বাড়ির সকলের অগোচরে চিঠি পাঠিয়েছিল আয়াজের নানা বাড়ির ঠিকানায়। বলেছিল তার একা বাড়িতে ভালো লাগে না, ইচ্ছে আর রুহি যেন এসে দেখা করে যায়। কিন্তু ফখরুল ঈশান এবং নমিতা ঈশান কেউই রাজি হয়নি। তাই 80 দিন একা একাই কেটে যাচ্ছে। অপূর্ব বলতে গেলে আরিয়ানদের বাড়ির সদস্যদের মতোই সবসময় থেকেছে। এখনো পাশে আছে, কিন্তু আরিয়ানের সাথে যোগাযোগ সীমিত করেছে। আরিয়ান টেলিফোন করলেও এটা ওটার অজুহাতে এড়িয়ে গেছে, কিন্তু এখন না এসে পারল না। নিজের আবেগকে সংবরণ করে বিবেককে বুঝিয়েছে, বন্ধুর বিপদে যদি পাশে না থাকতে পারে তবে কিসের বন্ধুত্ব। এরকম আরো নানা অভ্যন্তরে ভাবনা ভাবতে ভাবতে অপূর্ব ফটোকে ঢোকা দেয়। দিতি তা আপনা আপনি খুলে যায়। অপূর্ব বেশ অবাক হয় এত রাতে মূল ফটো খোলা থাকতে দেখে। পরক্ষণেই ভাবে গ্রামের অবস্থা ভালো না, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তা দেখতেই হয়তো আরিয়ান বেরিয়েছে। সে মূল ফটক পেরিয়ে ভেতরে ঢোকে। দ্বিধা নিয়ে কয়েকবার অজয়কে ডাকার পরেও কোনো সাড়া শব্দ পায় না। আরো কয়েকবার ডেকে আরিয়ানের দরজার দিকে পা বাড়ায়। বাড়িটা এতটাই নিস্তব্ধ আছে যে মনে হচ্ছে কেউ নেই বাড়িতে। নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। আরিয়ানের দরজার সামনে দাঁড়িয়ে কিঞ্চিতক্ষণ দ্বিধা ভোগে সে। দরজাটা হালকা ফাঁক করা, যদি ভেতরে মাধবী থেকে থাকে। সেই চিন্তায় আর পা বাড়ালো না। বাহিরে দাঁড়িয়ে আরো কয়েকবার ডাকলো। এবার চিন্তিত হলো সে, যদি ভেতরে কেউ থেকে থাকে তাহলে এতক্ষণে সাড়া দিত, কিন্তু মন মানতে নারাজ।
যদি কোনো অযাচিত দৃশ্য সম্মুখীন হতে হয় সেই ভাবনায়। তাই এবার সাহস করে আরিয়ানকে না ডেকে মাধবীকে ডাকার চিন্তা করে। কিন্তু কি বলে ডাকবে? যাকে বউ করতে চেয়েছিল তাকে ভাবি ডাকবে। দীর্ঘশ্বাস ছাড়ে সে, কয়েকবার দম নিয়ে দরজার হাতল ধরে জোরে জোরে টোকা দেয়। এবারেও কারো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে দরজাটা খুলে ফেলে। বিছানায় শুধু আরিয়ানকে শুয়ে থাকতে দেখে এগিয়ে যায়। আশেপাশে কয়েক পলক চোখ বুলে ধীরে ধীরে ডাকে, রানী কি ভেতরে আছেন? না কোনো উত্তর নেই। সে বুঝল মাধবী ঘরে নেই। তাহলে কি দুজন আলাদা থাকে? মনে মনে কিছুটা স্বস্তি পেল সে। পরক্ষণে আবার নিজের ভাবনা নিজেকে ধিক্কার জানালো। বন্ধুর কথা চিন্তা না করে নিজের চিন্তা করায়। সে ধীরে ধীরে আরিয়ানের শিউরে গিয়ে বসল, কাঁধের ব্যাগটা বিছানায় রেখে। হাত টানা দিয়ে আরিয়ানকে ধাক্কা দিল বার কয়েক। উঠতে না দেখে হাত টেনে মৃদু চেঁচিয়ে উঠল, শালা মাল খেয়ে ঘুমিয়েছিস নাকি? এত ডাকার পরও হুঁশ নেই। আরু আবে এই আরিয়ানের বাচ্চা। তবুও আরিয়ানের কোনো সাড়া না পেয়ে সে নিজ আসল সত্তায় ফিরে এলো। আর যাই হোক, গম্ভীর্যতা সবার সামনে ধরে রাখা গেল। যেই নারীর জন্য গম্ভীর হলো সেই নারী সামনে সামনে ধরে থাকতে পারে না সে। আজ অনেকগুলো দিন পর বন্ধুর ঘুম ভাঙাতে আসলো। স্কুল কলেজ এমনকি ভার্সিটিতেও দুজন একই সাথে পড়েছে এবং প্রতিটা দিন তাকে আরিয়ানকে এসে ডেকে তুলতে হয়েছে। নয়তো মাসের মধ্যে আল্লাহর 30টা দিনই বান্দার সকলে ওঠার খবর থাকে না। খুব ছোটবেলায় বন্ধু হিসাবে দুজনে অজস্র স্মৃতি পড়ে আছে অমুক স্কুলে, অমুক কলেজ এবং অমুক ভার্সিটিতে। সম্পূর্ণ স্কুল জুড়ে তাদের বন্ধুত্ব গুণগান আজও গাওয়া হয় অফিস রুমে। রং দোকানে সেই বিরক্ত হওয়া বুড়ো লোকটা আজ বিরক্ত হচ্ছে তাদের অনুপস্থিতিতে। সেদিন রাস্তায় তাকে ডেকে জিজ্ঞেস করেছিল, কি ভাইয়ারা, তোমাকে ছাড়া তো দোকানি বইবার মন চায় না। কই থাকো তোমরা? আহো না কেন আড্ডা দিতে? সেদিন সেই কথার আঘাত হেনেছিল তার সমস্ত হৃদয় জুড়ে। সত্যি তো টং দোকানে বেঞ্চগুলো এখন খালি পড়ে থাকে, কেউ তো আর যায় না সেখানে। সেদিন সে কোনোভাবে উত্তর দিয়েছিল, কাকু সবাই এখন যে যার মতো ব্যস্ত আছে। যেদিন সবাই সময় পাবে সেদিন না হয় তোমার দোকানে আবার জমজমাট হবে। কথাগুলো হেসে বলল, হৃদয়তে এক ফালি আঘাত ছিল সেদিন। আহ, কোথায় গেল সেই দিনগুলো? পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ছাড়ে অপূর্ব। কেননা এছাড়া আর কিছুই করার নেই তার। পাশে টেবিল থেকে পানি নিয়ে আরিয়ানের চোখে ছিটিয়ে দেয়, তবুও কোনো নাড়াচাড়া না দেখে গেলাসে সব পানি ছেড়ে দেয় গায়ে। কিছুক্ষণ পর ঘুমের ঘুরি আরিয়ান বিড়বিড় করে ওঠে, বালের যন্ত্রণায় ঘুমাইয়াও শান্তি নাই। বালের জিন্দিগি, ফালার ফালার জিন্দিগি তোর, মায়রে বা। যেই পানি শরীরে ঢালছস ওই পানিতে তোরে চুবামু। চা মারানি ঘরের মারানি। এতগুলো গালি শুনে অপূর্ব কিছুক্ষণ কিংকর্তব্য বেমর নেত্রে তাকিয়ে থেকে খেকিয়ে ওঠে।
ঘুম ছাড়া তোর সেটার জিন্দিগিতে আর কিছু আছে বলে? আমার মনে হয় না। এবার ওঠ আল্লাহর বান্দা। অনেকগুলো দিন পর অপূর্বর কণ্ঠ শুনে আরিয়ানের এতগুলো ওষুধি ডোজের ঘুমও উড়ে যায়। তৎক্ষণাৎ উঠে বসে। শুভ্র পাঞ্জাবি ভিজে বুকের সাথে লেপ্টে আছে, চুল ভেজে কপাল সহ চোখের উপর লেপ্টে। তা এক হাতে ঝাড়া দিয়ে সরিয়ে মৃদু উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, কখন এলি? অপূর্ব গেলাস টেবিলে রাখতে রাখতে বলে ওঠে, মালটাল খাস নাকি? কতক্ষণ যাবৎ ডাকছি, ওঠার নাম নেই। তোর না বিকেলে আসার কথা ছিল। অপূর্ব অনায়াসে মিথ্যা বলে দেয়। পার্টি অফিসে কাজ ছিল, তাই দেরি হয়েছে। আরিয়ান আশেপাশে চোখ বুলে ভুরু কুঞ্চিত করে নেয়। সন্নিহান কণ্ঠে জিজ্ঞেস করে, পরীর বাচ্চাটা কোথায় গেল? অপূর্ব আবারও কিংকর্তব্য বিমূঢ় বিস্তৃত কণ্ঠে জিজ্ঞেস করে, পরীর বাচ্চা পেলি কোথায়? রাত বিরাতে কি পরী টরীর সাথে থাকিস নাকি? আরিয়ান গা থেকে কাদা সরিয়ে উঠতে নিলে শরীর কেমন অসাড় মনে হয়, মাথা ঝিমঝিম করে ওঠে। আশপাশ চোখ বুলিয়ে ডাকে মধু। মধু? কি রে মধু? ঘরের চিনি? ঘরে কোথাও মাধবীর চিহ্ন না দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে বিড়বিড় করে, খাটাসনি চলে গেছে। অপূর্ব চোখ ছোট ছোট করে বলে, আমি নিশ্চিত তুই কিছু খেয়েছিস। আরিয়ান ঘাট থেকে নামতে নামতে বলে, বাল খেয়েছি। দেখছিস না খাটাস বউ ঘরে নেই। রাত বিরাতে ঘুমের ওষুধ খাইয়ে বাল ফালাইতে গেছে। অপূর্ব এতক্ষণে বোঝে আরিয়ান কার কথা বলছে। মনে মনে হাসতে থাকে। আরিয়ান ছোট থেকেই বলতো, মধুকে সে বিয়ে করে ভীষণ জ্বালাতন করবে, কিন্তু কখনোই নাম ভেঙে বলতো না যে কে এই মধু। যদি বলতো তাহলে তো সে জেনে বুঝে আর ওই মধুর প্রেমে পড়তো না। আর জানলেই বা কি হতো? ওই মধুর রূপ একবার যে নিজের চোখে দর্শন করেছে। আর যাই হোক, সে প্রেমে না পড়ে থাকতে পারবে না। জেনে বুঝে গ্রামের কত ছেলেরা শুধু মধুর বর্ণনা শুনে তার প্রেমে পড়েছে, আর কখনো কোনো মেয়ের দিকে তাকানোর সাধ্য হয়নি কোনো ছেলে। শুধু রূপের বর্ণনা শুনে সেই জায়গায় সে এমন এক ছেলে যে নিজ আঁখিতে ওই সৌন্দর্য, ওই রূপ দর্শন করেছে। হৃদয়ের মনি কোঠাকে সাক্ষী করে রেখেছে ওই সৌন্দর্যে। মাঝে মাঝে সে ভাবে, যদি কোনোদিন আরিয়ান জানতে পারে সে তার মধুবতীকে নিজের চোখে দেখেছে, কি হবে সেদিন? ভাবতেই অপূর্ব সম্পন্ন শিরা উপশিরা রক্ত সঞ্চালন তীব্র হয়। কারণ তার চোখ যেমন সেই সৌন্দর্যের সাক্ষী, তেমনি ওই রূপের প্রেমে পড়া দোষে আরিয়ানের করা নিকৃষ্টতার সাক্ষী। দীর্ঘশ্বাস ছাড়ে অপূর্ব। কোথায় গেছে তোর চিনি? আরিয়ান পাঞ্জাবি পাল্টে বলে, সেটাই দেখতে যাব এখন। কোথায় আর যাবে ওই পরিত্যক্ত বাড়ি ছাড়া? চল খুঁজে নিয়ে আসি। অপূর্ব বলে, তুই যা, আমি অপেক্ষা করছি। আরিয়ান সাথে সাথে বাধা দেয়, না, তুইও যাবি। অনেকদিন পর পাশাপাশি ঢ্যাংঢ্যাং করতে করতে যেতে পারবো। বড় হয়ে এসব সেনাপতি এমপি হয়ে মহা জ্বালায় পড়েছি। স্বাধীনভাবে কিছুই করা যায় না বাল। অপূর্বর বিন্দু পরিমাণ ইচ্ছে নেই মাধবীর সামনে পড়ার। কেন যেন তার মনে হয়
মাধবী তার অনুভূতি বুঝে ফেলেছে। তার ভয় হয় ভীষণ, যদি এই বিষয়টা জানাজানি হলে আরিয়ান তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়, তাকেও অন্য সবার মতো শাস্তি দেয়। প্রাণের চেয়েও প্রিয় বন্ধু এমন আচরণ কিভাবে সহ্য করবে সে? আরিয়ান কি সত্যি তার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে? সে তো জোর করে যে নেয়নি মাধবীকে, সে দূর থেকে ভালোবেসেছে আর দূরে দূরেই থাকছে। তবুও আরিয়ানের সাথে বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় তাকে আষ্টে পৃষ্ঠে ধরে। আরিয়ান দরজার কাছে গিয়ে ডেকে ওঠে, তাড়াতাড়ি আয় বাল। অপূর্ব মনের বিরুদ্ধে গিয়ে পা বাড়ায় আরিয়ানের সাথে। বাড়ির মূল ফটকে লাগিয়ে আরিয়ান হাঁক ছোড়ে, বুলবুল। সাথে সাথে বুলবুল উড়ে আসে, আরিয়ানের বাঁ কাঁধে বসে। আরিয়ান মুরুকুসকে বলে, বাল ফালতে তোকে পুষছি আমি। চুন্নি যাওয়ার সময় দেখো, আমাকে ডাকিসনি কেন? যেমন মাইয়া তেমন তার পেশা। অপূর্ব বলে, এটাকে কবে থেকে পালিস? আরিয়ান সামনে পা বাড়িয়ে বলে, অনেক দিন হয়ে গেছে। পোষ মেনেছে অনেক তাড়াতাড়ি। লোকে শখের বসে কবুতর, পায়রা, ময়না, টিয়াকে পোষ মানায়, আর তোরা কিনা এই বিদঘুটে পেঁচাটাকে পোষ মানাচ্ছিস। এসব কোনো সাধারণ শখ নয়, অদ্ভুত মেয়ের অদ্ভুত শখ। বেশ কিছু দূর যাওয়ার পর আরিয়ান বলে, চেহারার একই অবস্থা করেছিস। অপূর্ব একদমই, অল্প কিছু খোসা খোসা চাপদাড়ি রাখে সব সময়, আর চিকন ঠোঁটের ওপর ঘন গোঁফ এবং নিচে ছোট ছোট দাড়ি। ধনুকে নেয় বাঁকানো বুড়ো জোড়া কুঁচকে থাকে সব সময়। কপালে পড়ে বিস্তর ভাঁজ, চকচকে গায়ের রং রোদে পড়ে সৌন্দর্য হারিয়ে ফেলছে। দাড়ি গোঁফগুলো অযত্নে বেড়ে উঠেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালে পড়ে আছে। অপূর্ব নিজের দাড়ি গোঁফযুক্ত চেহারা হাত বুলিয়ে বলে, থাক, কি হবে আর চেহারা দিয়ে, বয়সে তো হয়ে যাচ্ছে। অপূর্বর কথায় আরিয়ান চোখ মুখ কুঁচকে নিয়ে বলে, আরে আমার বইরা বেড়ারে, বিয়ে না কইরা পুরুষ মানুষ বুড়া হয় না। কালই দাড়ি গোঁফ সেটে আসবি। রাজবাড়ির মূল ফটকে দাঁড়িয়ে আছে মাধবী। সেদিনে সে ভৌতিক জিনিসগুলো আজ নেই, শুধু একটা কালো বিড়াল বসে আছে ফটকের বাঁ পাশে। মাধবী তলোয়ারটা খাপে ঢুকিয়ে লণ্ঠন শক্ত করে ধরে ফটকে ধাক্কা দেয়। ফটক ক্যাটকাট শব্দ তুলে খুলে যায় তা। এই পরিত্যক্ত ধ্বংসত্ব স্তব্ধতাকেও মাধবীর চোখে অসম্ভব সুন্দর লাগে। বড় বড় গাছগুলো পাতা পড়ে সম্পূর্ণ বাড়ি এক হাত সমউঁচু হয়ে আছে। পদ্ম পুকুরটা এখন পচা ডোবায় পরিণত হয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার হওয়া সত্ত্বেও আবছা দেখা যাচ্ছে। এই ব্যাপারটাই মাধবীর কাছে খুব আকর্ষণীয় আর সুন্দর লাগছে। অন্দরমহল পুরোটা বটগাছে শেকড়ে ছেয়ে আছে, আর বাকি মহলগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। মাধবী সোজা নূরমহলের দিকে পা বাড়ায়, আবারও অনুভব করে তার পেছনে কেউ আসছে। অত্যাধিক পরিমাণে বিরক্ত হয় সে। কালো বিড়ালটা তার সাথে সাথে অদ্ভুত আওয়াজ তুলে হাঁটছে। মাধবী একেবারে
সব এড়িয়ে নূরমহলের ফটকে পৌঁছায়। ফটকে বিরাট একতলা ঝুলছে। মাধবী লণ্ঠন পাশে রেখে একটা ইটের সাহায্যে তালাটা ভেঙে ফেলে। অনেক দিন ধরে না খোলায় জং ধরে গেছে, যার ফলে বিকট আওয়াজ তোলে। দুপাশে খুলে যায় লোহার ফটকটা। ভেতরে সমস্তটা আধারে তলিয়ে। মাধবী লণ্ঠনের মৃদুই আলে এগিয়ে যায় সামনে। এতদিন পর বাপ ভাইয়ের স্মৃতিরা পৌঁছে এক অজানা সুখ অনুভব হয় তার বক্ষ স্থলে। পুরানো সব জিনিসপত্রগুলো ধুলোয় ভরে গেছে। মাধবীর ইচ্ছে হলো ধুলো ঝেড়ে দিতে, কিন্তু এখন এসবের সময় নয়। সে একটি নির্দিষ্ট কক্ষে প্রবেশ করে। এই কক্ষটা তাদের পারিবারিক গ্রন্থাগার। চারপাশে বুকশেলফে সারি সারি বইয়ের তাক। মাধবীর শখে বসে মাহফুজ চৌধুরী অজস্র বই শহর থেকে আনিয়ে গ্রন্থটাকে সাজিয়েছে। মাধবী বইগুলোকে ছুঁয়ে দেখল। চোখের পাতা ভর করল নানা সুমধুর স্মৃতি। সে একদম কক্ষের শেষ মাথায় গিয়ে থামে। বিড়ালটাকে এখনো তার সাথে সাথে আসতে দেখে বিরক্তির মাত্রা তীর তীর করে বাড়তে থাকে। বুড়ো কুঞ্চিত করে বিরক্ত ভঙ্গিতে খেকিয়ে ওঠে। যেভাবে পেছন পেছন আসছিস, মনে হচ্ছে তোর শালার 40 খেতে যাচ্ছি তোকে রেখে। বালের কুত্তা বিলাই তোরা, আমার পেছনে না লাগলে তোদের পেছন দিয়া গু পড়তে চায় না, শালা খাটাস। এখান থেকে আর এক পা আমার পেছন পেছন বাড়ালে পা ভেঙে পেছনে ঢুকাবো, শালা রামসাগর। এখনই বের হ এই ঘর থেকে। কুসকুসে কালো বিড়ালটি কি বুঝলো কে জানে। তার জ্বলন্ত চোখজোড়া দিয়ে একবার মাধবীর শানিত চোখজোড়া দেখে লেজ নাড়িয়ে চলে যায়। বিড়ালটা চলে গেছে। সে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে একটা টুলের উপর উঠে দাঁড়ায়। ছাদের এক কোণে একটা ছোট ছিদ্র করা। সে একটা লাঠির সাহায্যে সেই ছিদ্রে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেটা খুলে যায়। মাধবী সেটা টেনে নিয়ে নামিয়ে আনে একটা সিঁড়ির তৈরি হলে। তার ধারাও উপরে উঠে যায়। এটা একটা গোপন কক্ষ, যা সম্বন্ধে শুধু ঈশান, মাধবী আর মাহফুজ চৌধুরী ছাড়া সবাই অজ্ঞাত। এখানে শুধু বই আর বই। তবে এগুলো কোনো সাধারণ বই বা সাহিত্য না। বিশ্বের নানা প্রান্ত থেকে আনা আধ্যাত্মিক জগতের সমস্ত বিদ্যা রয়েছে এই কক্ষে। এটাই সেই স্থান যেখান থেকে মাধবী কালো জাদুর শিক্ষা। তবে মাধবী যে এই স্থান সম্বন্ধে জানে তা মাহফুজ চৌধুরী কিংবা ঈশান কেউই জানত না। মাধবী ছোট থেকে পুরনো জিনিসপত্র ঘেঁটে দেখার শখ রয়েছে। সবাই ঘুমিয়ে গেলে সে কাজের মেয়ে রুমার জামাকাপড় পরে পুরো বাড়ি টই টই করে ঘুরে দেখত। সেইভাবেই একদিন ঘুরতে ঘুরতে সন্দেহের বসে এই কক্ষে এসে পৌঁছেছিল। এত মোটা মোটা বই এর আগে কখনো দেখেনি সে। প্রথম প্রথম অনেক ঘটকা লাগতো তার কাছে। বইয়ের লেখাগুলো ছিল অন্যান্য দেশের ভাষায়। সে 4 বছর নাগাদ গোপনে ঘেঁটে ঘেঁটে জানতে পেরেছে এগুলো জাদুবিদ্যা। প্রথম প্রথম সে এতটাই অবাক হয়েছিল যে চেয়েছিল তার বাবাকে এই সম্পর্কে জিজ্ঞেস করবে।
পরক্ষণে ভাবনা পাল্টে নিজের মতো খোঁজ চালালো। গোপনে এক তান্ত্রিকের সাথে সাক্ষাৎ করেছিল। সে পুরো বই নেয়নি, কারণ তার মাথায় ছিল যেহেতু তার বাপ ভাই বইগুলো এতটা গোপনে লুকিয়ে রেখেছিল যে তাকে পর্যন্ত বলেনি, তাহলে নিশ্চয়ই এই বইগুলো পাওয়া বিরল। তাই সে বইয়ের এক পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে গিয়েছিল তান্ত্রিকের কাছে। তারপর যেই ভাষায় বইগুলো লেখা সেই ভাষা শিখতে শুরু করে। প্রায় 6 মাস টানা তান্ত্রিকের কাছে আসা যাওয়া করে, সেই ভাষা শিখে বইয়ের অনুবাদ করে। বইয়ে যত তন্ত্র মন্ত্র ছিল তা দিনের পর দিন আয়ত্ত করতে থাকে, কিন্তু কখনো ব্যবহার করেনি। পরে যখন তিশান নিখোঁজ হয়, তখন সে প্রথম ভাইকে খোঁজার উদ্দেশ্যে কালো জাদু ব্যবহার করে। কিন্তু যখন ফলাফল শূন্য দেখে, তখন হাল ছেড়ে দেয়। ভাবে এসব বেহুদা বই, কালো জাদু বলতে আসলে কিছু হয় না। দিন যেতে থাকলে আস্তে আস্তে মাধবী কালো জাদুর ব্যাপারটা নিয়ে আর ঘাটে না। এ ব্যাপারে কাউকে জানায়ও নি, এবং তার বাপ ভাইয়ের কাছে জানতেও চায়নি যে এই বইগুলো আসলে কোত্থেকে আসলো তাদের কাছে, আর কেনই বা তারা এগুলো নিজেদের কাছে রেখেছে। কিন্তু যখন সম্পূর্ণ চৌধুরী হত্যা করা হয়, তখন তার টনক নড়ে। আবারও কালো জাদু চর্চা করে। আরিয়ানের সাথে সেদিন শহরে চলে যাওয়ার পর অনেক দিন মানসিকভাবে অসুস্থ থাকায় আর রাজবাড়ি আসা হয়নি। যখন কিছুটা সুস্থ হয়, তখন শোনে রাজবাড়ি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। কোনো বাড়িতে মানুষ না থাকলে তা পরিত্যক্ত হতে প্রায় বছরের পর বছর সময় লাগে। কিন্তু রাজবাড়ি এত তাড়াতাড়ি কিভাবে এতটা ভুতুড়ে হয়ে গেল, তা মাধবীর নিজেরও অজ্ঞাত। পরে অনেক চেষ্টা করেও আরিয়ানের চোখ ফাঁকি দিয়ে রাজবাড়িতে আসতে পারেনি, আর সেই তান্ত্রিকের কাছেও যেতে পারেনি। পুরনো ভাবনা থেকে বেরিয়ে মাধবী একটা সেলফের দিকে এগিয়ে যায়। সেখান থেকে খুঁজে খুঁজে একটা ভারী মোটা বই বের করে। কম হলেও বইটার ওজন 8 কেজির মতো। মনে হয় মাধবীর কাছে। সে একটা পুরনো রেশমি কাপড় ধারা বইটা জড়িয়ে ফেলে। তারপর আরও কিছু বই নিয়ে ঘাটাঘাটি করে নেমে আসে সেখান থেকে। যেভাবে সব কিছু ছিল সেভাবেই রেখে বেরিয়ে আসে নূরমহল থেকে। আশপাশ ভালোভাবে অবলোকন করে অন্দরমহলের দিকে পা বাড়ায়। তখনই কয়েকজন পুরুষের কণ্ঠস্বর চিৎকারের শব্দে থমকে দাঁড়ায়। আশপাশে ভালোভাবে দেখে সাদার মতো কালো পেরে শাড়িটা লম্বা আঁচল ধুলোয় ভরে গেছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মাধবী লণ্ঠন আর বই এক হাতে শক্ত করে ধরে, আরেক হাতে তরবারি হাত থেকে বের করে। এই রাত করে কে থাকতে পারে এখানে? ভাবতে ভাবতে মাধবী মূল ফটকে এগিয়ে যায়। বাড়ির পেছনে ডান পাশটা থেকে আওয়াজ আসছে। মাধবী এগিয়ে যায় সামনে। তার পেছন পেছন কালো বিড়ালটা আবারও পিছু নেয়। কিছু দূর আসতেই মাধবী দেখতে পায় একটা বড় মাচার কিছু মাথা বসে মদ খাচ্ছে। মুহূর্তেই মাধবীর মেজাজ টুকরে ওঠে, জোয়ার শক্ত হয়। মদ খেয়ে এতটাই মাতাল হয়ে আছে
যে কোথায় এসে মদ গিলছে তা ভুলে গেছে। মাধবী প্রচণ্ড রাগ ওঠে। এখানে ভয় কোনো লোকজন না আসায় ওরা নিজেদের ডেরা বানিয়ে নিয়েছে। এখানে সবচেয়ে বড় কথা, এই গ্রামে মদ পান কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছিল সে। তবু এরা অবাধ্য হয়েছে। আর তারই বাড়ির পেছনে বসে কিনা নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে। মাধবী বইটা লুকিয়ে নির্বিঘ্নে এগিয়ে যায় সামনে। ৬-৭ জন লোক বসে আছে সেখানে। কেউ তামাক টানছে আর কেউ বাংলা মদ গলায় ঢালছে। নেশায় বোধ হয় একজন আরেকজনের উপর ঢলে পড়ে। হঠাৎই একজনের চোখ যায় সামনের দিকে। দেখতে পায় একটা মেয়ে তলোয়ার হাতে এগিয়ে আসছে। শাড়ির আঁচল ও নেকাবের এক পাশ বাতাসে দুলছে। লণ্ঠনের আলোয় তলোয়ারের ধারালো অংশ টিকটিক করছে। আশেপাশে ডালপালাগুলো মৃদু উড়ছে। কি অপূর্ব ভয়ঙ্কর দৃশ্য! লোকটা ভূত ভেবে চোখ মুখ ঘষে, আবারও তাকায়। না, এটা সত্য। অজানা কারণে লোকটা ভয় পায় কিছুটা। পাশের জনকে খোঁচা দিয়ে সামনে ইশারা করে। দ্বিতীয়জন প্রথমকে অবহেলায় তাকিয়ে আবার তামাক টান দিতে যাবে। পরক্ষণে কারো অস্তিত্ব দেখতে পেয়ে আবারও তাকায়। জিজ্ঞেস করে, কে বে এটা? মানুষ নাকি জিন? ওর কথায় সকলে দৃষ্টি পড়ে সেদিকে। প্রথমে ভয়ে সকলে কলিজা শুকিয়ে গেল যখন দেখতে পায় এটা একটা মেয়ে। তাদের মস্তিষ্ক অন্য কিছু ইঙ্গিত পায়। নেশাগ্রস্ত থাকায় আগ পাশ না ভেবেই একজন বলে ওঠে, কি হে রাত বিরাতে কুরকুরানি উঠছে নাকি যে? এত রাইতে বেড়াগো আড্ডায় আইসোস কুরকুরানি কমাইতে। ততক্ষণে মাধবী তাদের সামনে এসে দাঁড়ায়। নির্ভয়ে সাধারণভাবে বলে, মাথা থেকে নেমে দাঁড়া সবাই। কথাটা মাধবী সাধারণভাবে বললেও কেন যেন সবাই নামতে বাধ্য হয়। মাথা খালি হলে মাধবী সেখানে বই আর লণ্ঠনটা রেখে নিজস্ব কায়দায় তলোয়ার বা হাত থেকে ডান হাতে নেয়। এই মাতালদের স্থানে যদি সুস্থ কোনো লোক থাকতো তাহলে এতক্ষণে অবশ্যই বুঝে ফেলতো যে এটা রানীমা। কেননা এরকমভাবে তলোয়ার চালানো একমাত্র মাহবুব চৌধুরী, তিশান এবং রানীমা ছাড়া কেউ পারে না। মাধবী 7 পাল্লা দিয়ে নিজেকে ঢেকে রাখলেও তার হাঁটা চলা এবং তলোয়ার চালানোর ধরনই লোকটাকে চিনতে পারে। মাধবী মাথায় উঠে তলোয়ার মাটিতে ঠেকিয়ে তার উপর হাত রেখে রাজকীয় ভঙ্গিমায় বসে জিজ্ঞেস করে, কোন গ্রাম? মাধবীর কথায় একজন বিস্তৃত ভঙ্গিতে হেসে উঠে বলে, মাগির তেজ দেখছোস? মনে হইতেছে রাজ্যর রানী হে। এই তো সাহস তো কম না, কেন আইসোস বেড়াগো মধ্য? মাধবী শান্তভাবে উত্তর দেয়, প্রথমত আমার দেশ সম্পর্কে তোদের ধারণা শূন্যর কোঠায়। দ্বিতীয়, মনে হওয়া কিছুই নাই, আমি রানী। তৃতীয়, আমার সাহস যে কতখানি তা মাপতে গেলে তোদের এই ছোট জীবন শেষ হয়ে যাবে। সবশেষে এখানে আসছিস তোদের রক্ত নিতে। আর কিছু জানতে চাস? একটা মেয়ের মুখে গুন্ডাদের মতো এরকম চটপটে উত্তর শুনে ওদের ভীষণ হাসি পায়। বিশ্রী হাসি দিয়ে একজন বলে, মরার পাখনা গজাইছে মাইয়ার। মরবি যখন এমনে না মইরা
আমাকে কতক্ষণ সময় দিয়া মর। আয় তোর তেজ মাইপটা দেহি বলে মাধবীর কাছে এগোতে নিলে। মাধবী বাঁকা এসে বলে, আমাকে ছোঁয়ার পর হাত সরানোর আগে যদি নিজের হাত জায়গায় দেখতে পাস তবে তোর কলিজাটা আমার হাতে পাবি। মাধবীর এমন কথাতেও লোকটার কোনো হেলদোল হলো না। এগিয়ে এসে মাধবী নেকাব ধরে টান দিতে যাবে, এমন সময় কাঁধ ভাঙার বেকার শব্দে থমকে যায়। পরক্ষণে নিজের চোখে মুখে রক্ত পড়তে দেখে হতভম্ব হয়ে যায় সে। মাথায় হাত দিয়ে রেখে মাথা ফেটে কাঁধ ভেতরে ঢুকে গেছে। হতবিহম্বিত চোখে মাধবীর দিকে তাকিয়ে দেখে মাধবীর হাতে একটা ভাঙা কাচের বোতল। আকস্মিক মাধবী এমন কাজে বাকিরা প্রথমে পিছিয়ে গেল। ক্ষোভের বশে একসাথে ঝাঁপিয়ে পড়ে মাধবীর ওপার। নেশার বশে বিন্দু পরিমাণ হুঁশ নেই একটারও। কোনো কথাবার্তা ছাড়াই যেভাবে পারল এক একজন ঝাঁপিয়ে পড়ে গায়ের ওপার। এতগুলো পুরুষের সাথে একা একটা নারী শুধুমাত্র একটা তলোয়ার দিয়ে কিভাবে কি তলোয়ার হাত থেকে ছিনিয়ে নিলে তো শেষ। এতটুকু পড়ার পর আদিত্য খেয়াল করে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। হাতের খাতাটা বন্ধ করে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি যাননি আপনার স্বামীর সাথে দেখা করতে? মাধবী একটা বিষাদ মাখা হাসি দিয়ে বলে, মনসায় দেয়নি। আদিত্য উঠে দাঁড়ায়। দেখুন, আপনি যদি নিজেরটা নিজে বুঝে না নেন তাহলে আমি কিছুই করতে পারবো না। আপনার স্বামীর কাছে যান, হয়তো তিনি একটা সুযোগ দিতেও পারে। মাধবী ক্লান্ত ভঙ্গিতে ভেতরে এসে ধপ করে চেয়ারে বসে পড়ে। টেবিলে মাথা ঠেকিয়ে বলে, ওনাকে বলুন না চলে যেতে। আমার সাহস হয় না ওনার সামনে যেতে। আমি ভয় পাই, প্রচণ্ড ভয়। রানীর ভয়, ময়মনসিংহের রানীমা, এটাই কি সেই মাধবীলতা? ভয় পাচ্ছে? আদিত্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি ভয় পেতে জানেন? মাধবী এক পেশে ঠোঁট বাঁকিয়ে বলে, ভয়? কি মনে হয় আপনার? অবাক লাগলো হয়তো, লাগারই কথা। কিছুটা থেমে বলে, কতটুকু পড়লেন? আদিত্য জিজ্ঞেস করে, সেদিন কি নিজে সতীত্ব হারিয়েছিলেন? হারানোর ছিল কি? এতগুলো লোকের সাথে আপনি যদি পেরে উঠতে পারেন তবে আপনি নারী না, আপনি দেবী। বাজে কথা বলবেন না। মানুষকে দেবীর সাথে তুলনা করছেন কেন? আচ্ছা, করব না। যান, এমপির সাথে দেখা করে আসুন। পারবো না। আপনি এমন কেন বলুন তো? কেমন যেন একদম আলাদা এক সত্তা আপনি। মাধবী এক বিষাদ মাখা হাসি হেসে বলল, সবাই শুধু দেখলো কেমন আছি, কিন্তু কেউ তো দেখলো না কেন এমন আছি। এ প্রথম আদিত্য দেখল মাধবীকে হাসতে। কি ভয়ঙ্কর সেই হাসি! কতটা কষ্ট বুকে বসে রেখেই না বলল কথাটা। উত্তরে বলার মতো কিছু পেল না আদিত্য। মাধবী আবার বলে, লোকে বলে ভাঙা জিনিস নাকি জোড়া লাগে না, অথচ স্বর্ণ চিনেন। স্বর্ণ ভেঙে চুরে আরো শক্ত করে গড়ে তোলে নিজেকে, আর সেই স্বর্ণ হচ্ছি আমি। তাহলে এখন ভেঙে পড়ছেন কেন? সবারই তো সব হলো, আমার হলো কি?
সব দেওয়ার মালিক খোদা আমায় দিল কি? এত ভারী ভারী কথা কি করে বলতে পারে এই মেয়েটা? কি ধরন এক একটা কথা, কতটা দুঃখ নিয়েই না কথাগুলো বলে মেয়েটা। আদিত্য দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার সব হবে দেখবেন। এখন যদি এমপি সাহেবকে মানিয়ে নিতে পারেন তাহলে আপনি একটা সুন্দর জীবন পেতে পারেন। দয়া করে গিয়ে দেখা করে আসুন। মাধবী বিরক্ত বদনে বলে, বললাম তো যাব না। আপনি আপনার কাজ করুন, আমি একটু ঘুমাবো। আদিত্য শক্ত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে একজন এসে বলে, স্যার আসবো? আদিত্য বলে, আসো। লোকটা ভেতরে ঢুকে বলে, এমপির স্ত্রীকে জরুরি তলব করা হয়েছে বড়বাবুর চেম্বারে। আদিত্য বুড়ো কুঁচকে মাধবীর দিকে তাকায়। কি, এখনো বসে থাকবেন? মাধবী বিরক্ত কণ্ঠে লোকটাকে বলে, কেন ডেকেছে? আমি তো জানি না। আদিত্য বলে, তুমি যাও, আমি ওনাকে নিয়ে আসছি। লোকটা চলে গেলে আদিত্য তাড়া দিয়ে বলে, জলদি চলুন। ওই ভুঁড়িওয়ালা দারোগার মেজাজ সর্বদাই তুঙ্গে থাকে। দেরি হলে সাবান ছাড়া ধুয়ে দেবে। আদিত্য অল্প খুনসুটিতে, মাধবী আবারও অল্প হাসে। আদিত্য আবারও মুগ্ধ চোখে দেখে, নিজেও মুচকি এসে দুজনে বড় দারোগার কক্ষে পৌঁছায়। দুজনে দুটো চেয়ারে বসলে। দারোগা নাকের উপর পরে থাকা চশমার উপর দিয়ে উঁকি দিয়ে দুজনকে পর্যবেক্ষণ করে গলা খাকারি দেয়। সব তথ্য নেওয়া হয়েছে। আদিত্য বলে, অর্ধেক পেয়েছি, বাকি অর্ধেক নিয়ে আমি তাড়াতাড়ি জানাচ্ছি। দারোগার পানে পিক ফেলে দু হাত টেবিলে রেখে বলে, আর জানতে হবে না। আদিত্য ভয় পেয়ে যায়। মামলার রায় হয়ে গেল নাকি? কিন্তু কোনো তথ্য না নিয়েই কিভাবে সম্ভব? সে শশব্যবস্থা কণ্ঠে জিজ্ঞেস করে, কিন্তু কেন? দারোগা হাতের সাহায্যে থামতে ইশারা করে বলে, আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন? মামলা খালাস করে দিয়েছে এমপি। কথা শোনা মাত্র কোনো এক অজানা কারণে আদিত্যের বুকের ভিতর শূন্যতা অনুভব করে। সে তো চেয়েছিল মাধবীর মুক্তি হোক, আবারও সাজিয়ে নিক সবটা। সব কিছু জানার পর জামিন হয়ে যাবে, এটাই তো জানার কথা। তবে কিসের এই শূন্যতা? মাধবী চলে যাচ্ছে এজন্য, নাকি ঘটনা সম্পূর্ণ জানতে পারেনি সেজন্য? বুঝে পায় না আদিত্য। তবে কেমন যেন শূন্য শূন্য লাগে। মাধবীর দিকে তাকালে মাধবী বলল, চিন্তা করবেন না, খাতাটা আপনাকে উপহার দিলাম। সম্পূর্ণ গল্প শেষ করে আপনি সবার কৌতূহল দূর করে দিয়েন। আদিত্য কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করে হৃদয়ে। তবুও হাসি মুখে বলে, এবার ফিরে গিয়ে সবটা সাজিয়ে নিয়েন। চলুন। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দারোগা আদিত্যকে বলে, আপনি বসুন, কথা আছে আপনার সাথে। না চাইতো বসতে হয় আদিত্যকে। মাধবীকে একজন মহিলা পুলিশ নিয়ে যায় বাহিরে। আদিত্য খুব করে চাইল একবার যেন মাধবীর পেছনে ফিরে নিজের চাঁদ মুখটা দেখার সুযোগ করে দেয় শেষবারের মতো। কিন্তু ফেরেনি মাধবী। কে জানে আর কখনো দেখা হবে কিনা। কিছুক্ষণ পর বাইরে থেকে শোনা যায় আরিয়ানের উদ্দেশ্যে বলা মাধবীর ভাঙা কণ্ঠ,
মধুবতী পাঞ্জাবিওয়ালার কথা রাখতে পারেনি। আরিয়ান ভাই রাখতে পারেনি। পাঞ্জাবিওয়ালা চেয়েছিল তার মৃত্যুর পরেও যেন মধুবতী ঈশানদের বেটার বউ নামে পরিচিত থাকে। মধুবতী সে কথা রাখতে পারেনি। পাঞ্জাবিওয়ালা বেঁচে থাকতে মধুবতী আজ হায়দার বেটার বউ নামে পরিচিত। সবাই এখন তাকে হায়দারের বউ হিসেবে চিনে। কথাগুলো শুনে দীর্ঘশ্বাস ফেলে আদিত্য। দারোগা কিছুটা সন্দেহে বসে জিজ্ঞেস করে, মায়া পড়লেন নাকি? আদিত্য হেসে উত্তর দেয়, পড়াই যায়। কার বউ জানেন তো? জানতে পারলে 3.5 হাত মাটির ঘরেও ঠাঁই পাবেন না। আদিত্য হাসে। সে জানি। এখন কাজের কথা বলুন। কাজের কথা কিছু নয়। আপনার ওনার সাথে দেখলে এমপি ঝামেলা করবে, তাই যেতে দেইনি। আদিত্য দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়, গিয়ে আবার খাতাটা খুলে বসে। পড়া শুরু করার আগে কিছুক্ষণ আগে বসা মাধবীর চেয়ারের দিকে তাকিয়ে বলে ওঠে, দুদিনের সাক্ষাতে বক্ষে এমন কেন শূন্যতার আচার? কেটে গেলেন মিসেস মাধবীলতা চৌধুরী ইরাবতী। আদেও এই শূন্যতাকে কখনো পূর্ণ করতে পারবো কি না কে জানে। ময়মনসিংহের উত্তর দিকে ঘন জঙ্গলে এক তান্ত্রিকের বসবাস। লোকে তান্ত্রিক বাবা হিসেবেই চেনে। আসি গোপনে খোঁজখবর নিয়ে বহু কষ্টে এই তান্ত্রিক বাবার আস্তানা খুঁজে বের করে। তার বান্ধবীর মনার সাহায্যে জঙ্গলে পৌঁছায় সে। দুজনে পুরো জঙ্গল হন্যর হয়ে খুঁজে বের করে তান্ত্রিক বাবাকে। আপাতত দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে তান্ত্রিক বাবার সামনে। লোকটা বেশ বয়স্ক, বিশাল বড় বড় দাড়ি ও চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না। সামনে আগুন জ্বালিয়ে আসন ঘিরে বসে আছে বটবৃক্ষের গোড়ায়। কিছুক্ষণ পর চোখ খুলে দুজনকে সামনে আসনে বসতে ইশারা করে। এ প্রথম দুজন এরকম তান্ত্রিক ফান্ত্রিকের নিকট এসেছে, তাই ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে দুজনে। কাপা পায়ে গিয়ে বসে দুজন। লোকটা নিজের ধ্যান ভেঙে জিজ্ঞেস করে, কেন এসেছিস? আসি ভয়ে একটা ঢোক গেলে সে আজ একটা ভয়ঙ্কর নিকৃষ্ট কাজ করতে এসেছে। নিজে একটা মেয়ে হওয়ার সত্ত্বেও আরেকটা মেয়ের জীবন ধ্বংস করতে এসেছে। আর সেই মেয়েটা আর কেউ না, মাধবী। আসি ছোট থেকে ভীষণ জেদি। যা চাইতো তাই নিজের করে ছাড়তো। এই প্রথম তার সাথে এমন হয়েছে যে সে কিছু চাইলো আর পেল না। আরিয়ান তার ছোটবেলার ভালোবাসা কাছে না পেল দূর থেকেই ভালোবেসেছে। সে ভেবেছিল আরিয়ান না চাইল সে জোর করে বিয়ে করে নেবে, কিন্তু আরিয়ান তো হঠাৎ করেই কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে, যার ফলে সে চাইলেও কিছু করতে পারেনি। কিন্তু তার জেদ তাকে ঘুমাতে দেয় না। খুন করে দিতে ইচ্ছে করে মাধবীকে, কিন্তু তা সে কখনোই পারবে না। তাই বাঁচিয়ে রেখে মৃত্যুর স্বাদ দেবে বলে ঠিক করে। একটা নারীর কাছে বিয়ের পর একটা সন্তানই জীবন মরণ হয়। স্বামী না থাকলেও একটা সন্তান নিয়ে জীবন পার করে দেওয়া যায়, কিন্তু যদি সেই সন্তানই না হয়, এর চেয়ে হতবাক আর কোনো নারী হতে পারে না দুনিয়ায়। একটা সন্তানের চাহিদা একটা নারীকে ধুকে ধুকে খায়। আর সাথে তো সমাজে কটু কথা আছে। সন্তান না হলেও পরিবার এবং সমাজের চাপে স্বামীকেও ভাগ করে নিতে হয় আরেকজনের সাথে।
এর থেকে কষ্ট কোনো নারী জীবনে হতে পারে না। আর সেই কষ্টটাই দিবে আয়েশি মাধবীকে। যখন মাধবীর বাচ্চা হবে না, তখন সমাজ তাকে আটকুর আখ্যা দেবে। তখন এমনিতেই সমাজের চাপে আরিয়ানকে আরেকটা বিয়ে করতে হবে। তখন না হয় আরিয়ানের দ্বিতীয় বউয়ের স্থানটা আয়েশি পেল। এরকম সমস্ত পরিকল্পনা করে আয়েশি এখানে এসেছে। সে তান্ত্রিক দিয়ে মাধবীকে কালো জাদু করবে, যেন কখনো মাধবী সন্তান জন্ম দিতে না পারে। সারা জীবন যেন আটকে থাকতে হয়, এসব ভেবে সে তান্ত্রিক বাবাকে বলে, একটা মেয়েকে বদ্ধা রাখতে হবে আজীবন। তান্ত্রিক বুড়ুকোসকে বলে, তোর সাথে সেই মেয়ের কিসের ঝামেলা? আয়েশি একে একে সমস্ত ঘটনা খুলে বলে তান্ত্রিক বাবাকে, সাথে তার পরিকল্পনার কথাও জানায়। সব শুনে তান্ত্রিক বলে, সেই মেয়ের সমস্ত পরিচয় এবং ব্যবহারে একটা বস্তু লাগবে। আয়েশি বাড়ি থেকে মাধবের একটা শাড়ি এবং কিছু চুল নিয়ে এসেছে। তা তান্ত্রিকের কাছে দিয়ে বলে, সেই মেয়েটা হলো ময়মনসিংহের রানীমা। কথাটা শোনা মাত্রই তান্ত্রিক হতভম্ব চোখে তাকিয়ে সোজায়, তোর সাহস তো কম না মেয়ে, তুই রানীকে কালো জাদু করতে বলছিস? তুই জানিস ওই রানীর ব্যাপারে কিছু? রানী যদি কখনো জানতে পারে, তাহলে কি হবে তোর অবস্থা? আয়েশি কাঁপা স্বরে বলে, যাই হোক, প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব, তবুও আরিয়ান ভাইকে আপুর সাথে সংসার করতে দেব না। আপনি দয়া করে কাজটা করে দিন। আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে। তান্ত্রিক বাবা এবার কিছুক্ষণ ভেবে বলে, যা চাইবো তাই দিবি বলছিস? আয়েশি ঘন ঘন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি যা চাইবেন, আমার সাধ্য থাকলে আমি তাই দেব। তান্ত্রিক একটা বিদঘুটে হাসি দেয়, যা আয়েশি এবং মনা দুজনের আড়ালে রয়। তান্ত্রিক একটা খাতা বের করে বলে, এখানে একটা স্বাক্ষর দে। আয়েশি খাতায় কি লেখা আছে তা না দেখি কবুতরের পাখার সাহায্যে স্বাক্ষর করে দেয়। খাতাটা পাশে রেখে তান্ত্রিক মাধবীর শাড়ি এবং কিছু চুল হাতে নেয়। আয়েশি এবং মনাকে চোখ বন্ধ করে রাখতে বলে। মনা দ্বিধান্বিত স্বরে ফিসফিস করে আয়েশিকে বলে, আরেকবার ভেবে দেখ আয়েশি, তুইও তো একটা মেয়ে, তুই ওই ছেলেকে ভুলে যা। মানুষ দ্বিতীয়বারও ভালোবাসে, তুইও পারবি। দয়া করে আরেকটা বার ভেবে দেখ। মনার এত আকুতি আয়েশির মন ছুঁতে পারে না। সে ক্রোধ এবং জেদের বশে হৃদয়ের জ্ঞান হারিয়ে বলে, আমার আরিয়ান ভাইকে লাগবে। ওই মেয়েকে আমি কিছুতেই ভালোভাবে সংসার করতে দেব না, ধ্বংস করে দেব ওকে। আয়েশি একরোখা কথায় মনার কিছু বলার সাহস পায় না। দুজনে আধ ঘন্টার মতো চোখ বন্ধ করে বসে থাকার পর তান্ত্রিক তাদের চোখ খুলতে বলে। শাড়িটা ওদের ফিরিয়ে দিয়ে বলে, শাড়িটা যেভাবে ছিল সেভাবেই জায়গায় রেখে দিস। তোর আর কিছু করতে হবে না, যা করার আমি করে দিয়েছি। রানী চাইল আর শত চেষ্টার পরেও মা হতে পারবে না। তোর ব্যাপারটা জরুরি বলে আমি এমনভাবে কাজটা করেছি যে কাজের প্রভাব আজ এবং এক্ষুনি শুরু হয়ে গেছে। এটা খুব শক্তিশালী জাদু, একবার করে ফেললে আর তোলা যায় না। এমনকি তুইও যদি কখনো জাদু তুলে ফেলতে চাস তাও সম্ভব না। শেষ রানীমা হওয়ার স্বপ্ন
আর 2 বছরের মধ্যে তুই তোর প্রেমিককে পেয়ে যাবি। এবার আমি যা চাই তা দিতে হবে। আশি খুশিতে। পৈচাসিক হাসি হেসে ওঠে। বলুন আপনার কি চাই? তান্ত্রিক কিছুক্ষণ চুপ থেকে এমন কিছু বলে ওঠে যা আশি স্বপ্নেও কল্পনা করেনি। সে হতবিহম্বিত চোখে তাকায়। মনা ভয় পেয়ে তাকে শক্ত করে ধরে। আশি কক্ষণেও ভাবেনি মাধবী এমন ক্ষতি করতে গিয়ে যে নিজের এমন বিপদের সম্মুখীন হবে। এবার সে নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। মাধবী আর কখনো মা হতে পারবে না, আর নিজেও নিজের সামনে আর মুখ দেখাতে পারবে না। আশি চোখ ভেঙে কান্না পায়। সে খাতাতে স্বাক্ষর দিয়েছে। এখন কথা না রাখলেও এই তান্ত্রিক যা ইচ্ছা তাই করতে পারে। সব হাতছাড়া হয়ে গেছে, শেষ। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য।